তো থেমে নেই। যেমনটি এনসিপির তরফ থেকে বলা হলো যে কথা ছিল সংস্কারের নির্বাচন, অথচ তা পরিণত হয়েছে শোডাউনের নির্বাচনে। বিএনপি এখনো নির্বাচন কেন্দ্রিক ষড়যন্ত্র দেখছে। জামায়াত বলছে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি। সবকিছু মিলিয়ে আপনার পর্যবেক্ষণ। ধন্যবাদ আপনাকে এবং আমার সহালোচক দেশ টিভির দর্শক। আপনার কথা বলেন আমাকে, আমরা কিন্তু গত 7-8 মাস যাবৎ সংস্কার করেছি বা ঐক্যমত্য কমিশনে বসেছি এবং ফাইনালি কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি। জুলাই সনদের যে আইনি বিষয়টা বাস্তবায়ন বা আইনি কি বলে জুলাই সনদের আইনি ভিত্তি যেটা আসবে ইনফ্যাক্ট গণভোটের মাধ্যমে, তার মানে কি 5ই আগস্টের পর দৃশ্যমান কোনো সংস্কার নাই, কোনো সংস্কার হয় নাই, খালি আলাপ আলোচনাই হয়েছে। এখন আপনি একই দিনে নির্বাচন করবেন, অর্থাৎ সংসদ নির্বাচন এবং গণভোট। তার মানে আলটিমেটলি 5ই আগস্টের পর দেশটা যেখানে ছিল সেই অবস্থার মধ্য থেকে আমরা নির্বাচন করতেছি, সেই অবস্থার মধ্য থেকে। তাহলে আমরা কি নির্বাচন করতে যাচ্ছি? নির্বাচন তো হবে, সেটা ভিন্ন কথা। আলোচনা তো শুধু নির্বাচনের সাথে শঙ্কা, তারেক রহমান সাহেব শঙ্কা প্রকাশ করেছেন এবং সম্প্রতি আমরা দেখছি লেভেল প্লেইং ফিল্ড ইস্যু জামাতের আছেই। আপনার দৃশ্যমান একটা জায়গায় থাকেন, ওই যে ব্যারিস্টার ফুয়াদ গেল তার এলাকায়, তার কোনো অবস্থানই নেই, সে কয়টা ভোট পাবে? আমি তাকে ছোট করছি না, রিয়েলিটি নিয়ে কথা বলছি। 200, 500, 2000, 4000, 5000 ফর এক্সাম্পল। তো আপনি তাকেই তো আমরা সহ্য করতে পারতেছি না। কেন পারতেছি না? তাকে কেন সহ্য করতে পারতেছি না? তার যদি 2000, 5000 ভোট হয়, আমি নিশ্চিত করে বলে দিচ্ছি সেটা কোনো প্রতিষ্ঠিত দলের ভোট তার কাছে আসবে না। সেটা যদি আমি সহ্য করতে না পারি, ওভারসিজ তারেক রহমান সাহেব ওখানে থেকে উনিও শঙ্কা দেখছেন এবং কঠিন পরিস্থিতি দেখছেন। 3 নম্বর, লেভেল প্লেইং ফিল্ডের ইস্যু জানে কোনো দল কিন্তু এখন পর্যন্ত হিসাবে জামাত হয়তো বলতেছে যে লেভেল প্লেইং ফিল্ড নাই। অন্য কোনো দল কি বড় গলায় চ্যালেঞ্জ করে বলতেছে যে বাংলাদেশে লেভেল প্লেইং ফিল্ড আছে? কালকে ঘোষণা দেন না আপনার সবাই মিলে যে লেভেল প্লেইং ফিল্ড আছে। উপরন্তু আমরা বার্তা এরকম পাই যে সব জায়গায় নাকি প্রশাসনের জামাত বসে আছে। এই যে বয়ানটা, ইফ ইট ইজ এ ফ্যাক্ট, তারপরে আপনি নির্বাচনে যাচ্ছেন কেন? আমার বিষয়টা তো লজিক্যাল হইতে হবে। নির্বাচনের বিকল্প কোনো কিছু আছে কি? সেটা তো আর একটা প্রশ্ন। এখন কথা হচ্ছে নির্বাচন নিয়ে শঙ্কা। বিকল্প নাই বলতে কি? আপনি গয়র যা মন চায় তাই করে দিবেন? কি হবে নির্বাচনটা? আপনি লিখে রাখেন না কি নির্বাচন হবে, বলেন না। নির্বাচনের বিকল্প নাই আমিও তো বলি, কিন্তু প্রশ্ন তো অনেকগুলো আছে। এখনো কিন্তু ওই বয়ান রয়ে গেছে যে নিরীহ আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে হবে। কথার কথা বলছি, রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে নির্বাচন, এমন কথা বলেছে, এমন বক্তব্য পাওয়া যাচ্ছে দলমত নির্বিশেষে আমরা সবাই আমাদের ভেদাভেদ ভুলে আমরা আসেন, আমরা নির্বাচনে যাই, সব দলের আমন্ত্রণ জানানো হচ্ছে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। তাহলে আমরা কোথায় যাচ্ছি? কোথায়? আমরা তো যে বয়ানগুলো কন্টিনিউ চলা উচিত ছিল, দল মত নির্বিশেষে একটা জায়গায় সবার স্থির হওয়া উচিত ছিল যে কোনোভাবে কিন্তু স্বৈরাচার বা পতিত সরকার যাতে কোনোভাবে মাথা চাড়া দিতে না পারে। আমি রাজনীতিবিদ না, আমি বলি রাজনীতির বক্তব্যটা এমন হওয়া উচিত। উল্টা কি হয়েছে? 53-54 বছর পর অন্য আর একটা ন্যারেটিভ নিয়ে আসছে এখানে। কি ন্যারেটিভ? স্বাধীনতার পক্ষ শক্তি চলে গেছে, বিপক্ষ শক্তি মাথা চাড়া দিয়ে উঠতেছে। তার মানে কি? পতিত সরকার মানে কি এই মুক্তিযুদ্ধ? মুক্তিযুদ্ধ এই দেশের মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুর নেতৃত্বে আর জিয়াউর রহমান সাহেবের মতো লোকের মাঠে লড়াইয়ের বিনিময়ে যেই যুদ্ধটা অর্জন আমরা করলাম 71, এটা বাংলাদেশের সম্পদ। কিন্তু অ্যাডভোকেট আবু রাজ্জাক কি মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে যেমন আলোচনায় এসেছে বর্তমান সময়ের রাজনীতিতে, সেই সঙ্গে আমরা রাজনীতির একটা ইস্যু হতে দেখেছি যে ধর্মের ব্যবহার। আমি যদি আপনার সাথে একটা প্রসঙ্গ যুক্ত করি, জেলা জামায়াতের আমির ও লক্ষ্মীপুর 2 আসনের জামায়াতের মনোনীত প্রার্থী রুহুল আমিন ভূঁইয়া বলেছেন হাসনের ময়দানে কোনো মার্কা থাকবে না, থাকবে শুধু দাড়িপাল্লা। এই দাড়িপাল্লায় ভোট দিলে ন্যায় প্রতিষ্ঠিত হবে। এর আগে আমরা শুনেছি, অভিযোগ শুনেছে জামায়াত জান্নাতের টিকিট বিক্রি করছে। এটা যে বলছে, উনি যে বলছেন তার চেয়ে খারাপ হইলো যারা আমলে নেয়। তার চেয়ে খারাপ আমি মনে করি যারা আমলে নেয়। ডাজ ইট মিন তাহলে আপনি বিশ্বাস করেন যে হাসরের ময়দানে গিয়ে দাঁড়িপাল্লা দেখবেন? আপনি হোয়াই উড অ্যাকসেপ্ট ইট? তার মানে ইউ আর কনফিউজড, আপনি 100 কনফিউজড। আপনি দাঁড়িপাল্লা দেখবেন মিস্টার এক্স বলছে, আর সেটা আপনি দেখবেন, সেটা নিয়ে আলোচনা করেন। আমি যদি বড় দলের কেউ হইতাম, আমি ডাইরেক্ট আমলেই তো নিতাম না। কি আসে যায়? আপনি ওই কথা বলেন। আমরা তো এমনও দেখছি যে নেত্রী পলাতক, ইনকলাব পত্রিকায় ছবি দেখছি নির্বাচনের আগে হিজাব টিজাব পরে হাতে তসবি। দেখেন না সেই ছবি? তার মানে কি? আপনি কি ধর্মটাকে ক্যাশ করতে চান?
আপনি রাজনৈতিকভাবে আসেন, সবাই কিন্তু একটা ফোর্স, আপনি এককভাবে কোনো ফোর্স না। একটা দল সংঘবদ্ধ লোক হইলি সে ফোর্স হয়, উনি ইন্ডিভিজুয়াল কিন্তু ফোর্স না। কিন্তু ওনার অফিসের সবাই যদি মিলে তাহলে একটা ফোর্স। ওনার অফিসে গিয়ে যদি ওনার উপরে আমি হামলা করি তাহলে আরো 10টা কর্মচারী এসে সামনে দাঁড়াবে। ইন্ডিভিজুয়াল আপনি ফোর্স না। যারা ধর্মের বিষয়ে রাজনীতি করে সেটা একটা ফোর্স, ধর্ম ইমেটেরিয়াল। ওখানে যারা বলে নাকি যে আপনি হাসনের ময়দানে দেখবেন দাঁড়িপাল্লা, এটা তো ধর্ম নাকি? মানে এটা কি কোনো বক্তব্য হতে পারে? তার চেয়ে বড় যিনি আমলে নেন তার সে কি বিশ্বাস করেন? তারটা সে তার মার্কেটিং করতে দেন না। মানুষ খায় না এইসব কথা। খাইলে 92% মুসলমানের দেশে এতগুলা ইসলামী দল হয় না, আর এত তীর্থে কাকের মতো চিৎকার করতে হয় না। সুতরাং এইগুলা যারা আমলে নেয়, আমরা এমনও দেখছি দায়িত্বশীল নেতা এখানে বসে বলে ওভারসিজ কে কি বলছে, তারে আমলে নেয়, তারে আমলে নিয়ে কাউন্টার দেয়। যখন ওই পার থেকে কাউন্টার আসে এপার থেকে আবার দমে যায়, কারণ তাদের কাউন্টার এত শক্ত হয়। আপনি জান কেন? একটা বড় মাপের নেতা আমি, কে কি বললো ইউটিউবে এটা নিয়ে আমার মাথা চাপড়াইতেছি। হোয়াই? থিঙ্ক অ্যাবাউট ইউর ওন পজিশন। আমার বক্তব্যটা এইখানে। এইবার আসেন আপনি নির্বাচনের যে বিষয়গুলো বলতেছিলাম, এর আগে আমি একটা কথা বলতেছিলাম যে নির্বাচনে এই যে লেভেল প্লেইং ফিল্ডের কথা আসতেছে, একটা ন্যারেটিভ এখন তৈরি হয়েছে এই যে স্বাধীনতার পক্ষ শক্তি বিপক্ষ শক্তি আবার 54 বছর পর। কেন? আওয়ামী লীগের যারা পালায়ে গেছে, দুইটা কথা আসছে এখন, একটা হলো -4 আর একটা হলো এই পক্ষ বিপক্ষ শক্তি। আপনার স্বাধীনতা মুক্তিযুদ্ধ কোন দলের কোন ব্যক্তির ব্যক্তিগত সম্পত্তি না যে তারা কিক মেরে বাইর করে দিলে পরে আমার স্বাধীনতা চলে যাবে। এই বয়ান কেন আনতেছেন? আমার সবাই এস্টাবলিশ করতে চান যাকে তাড়ানো হয়েছে উনি যাওয়া মানে স্বাধীনতার পক্ষের শক্তি চলে যান। নো, এটা যারা বলে তারা স্বাধীনতার শত্রু। ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট আবু হেরাত রাজ্জাককে। স্বাধীনতা আমাদের সবার সম্পত্তি। একটা ব্যক্তি একটা দল চলে গেলে আমার স্বাধীনতা চলে যায়। দেখছি যেমনটা অ্যাডভোকেট আবু হেরাত রাজ্জাককে তুলে ধরছিল, মুক্তিযুদ্ধ কার্ড খেলা হচ্ছে, ধর্ম কার্ড খেলা হচ্ছে, এগুলোর প্রভাব আসলে রাজনীতিতে সত্যিকার অর্থে কতটা পড়ে? জি, ধন্যবাদ আপনাকে। দুটো ভিন্ন বিষয়। প্রথমত হচ্ছে নির্বাচনী ভাবনা যখন আপনি শিরোনামও করেছেন বুঝে শুনেই করেছেন। রাজনীতিবিদদের নয়, শুধু সাধারণ মানুষেরও এখন ভাবনার জগতে শুধু নির্বাচন আর ভোট ঘুরে। তো নির্বাচনের এরকম সময়ে যার যেটা দিয়ে সুবিধা হয় সে কিন্তু ঠিক ওইটাই মার্কেটিং করে। তো আপনি যথার্থই এনেছেন যে ধর্মকেও একটা সাবজেক্ট করা হয়েছে, আবার বিষয়টা কিন্তু নতুন নয়। তো ধর্ম বলতে যেহেতু আমরা মুসলিম প্রধান দেশ, ইসলাম ধর্মকে একটু বেশি আনা হয়েছে। আবার আপনি খেয়াল করে দেখুন সংখ্যালঘু সম্প্রদায়ের অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের ধর্মকেও কিন্তু সামনে আনা হয়েছে। আজই দেখছিলাম একটা পোস্টার, সেটা হচ্ছে হরে কৃষ্ণ হরে বল দাড়িপাল্লা টেনে তোল। সেটা একজন জামাতের যিনি হিন্দু প্রার্থী তিনি এই স্লোগানটা দিয়েছেন। অর্থাৎ ধর্ম আপনি ওখানেও ব্যবহার করছেন। তো কেন? ধর্মের ব্যবহারটা বাংলাদেশে বাস্তবতা হচ্ছে যে এটার মার্কেটিং ভ্যালু বেশি। আপনি হাসরের কথা আনতে পারেন, আগুনের কথা আনতে পারেন, দাড়িপাল্লার কথা আনতে পারেন, কিন্তু এই যে একটি স্পেসিফিক আসলে জামায়াত যে হিন্দু প্রার্থীকে মনোনয়ন দিয়েছে সেটি আসলে কি উদ্দেশ্যে? জামায়াত কি নিজেকে সেকুলার প্রমাণ করতে চাইছে? জামাত তো নিজেকে আরো অনেক কিছুই প্রমাণ করতে চাইবে। সেকুলার প্রমাণ করতে চাইবে, মধ্যপন্থী প্রমাণ করতে চাইবে, আধুনিক প্রমাণ করতে চাইবে, অথবা ইসলামের খাস শক্তি মূল শক্তি সেটাও প্রমাণ করতে চাইবে। তো ধর্মটা এখানে টেকসই হয় বেশি নির্বাচনের মাঠে। ওই এক ভোটার বয়োবৃদ্ধ তিনি সওয়াব গুনাহ একটু পরিমাপ করে চলেন। ওনাকে এক প্রার্থী গিয়ে বলছে যে আপনি আমার ভোটটা দিয়েন। এখন উনি বলছে যে আমি তো আরেকজনের কথা দিয়ে ফেলছি, এখন যদি আবার কিভাবে কথাটা নাড়ি, গুনাহ হবে তো। তো এই প্রার্থী বলছে যে নির্বাচনের মাঠে কথা বদল করলে গুনাহ হবে না। তো ওই লোক বলছে ঠিক আছে তাহলে আপনারও ভোটটা দেব। অর্থাৎ ওনার প্রথমত ওনাকে অভয় দিয়েছেন যে গুনাহ হবে না। তো এগুলো হয়তোবা জোকস, হয়তোবা কথার কথা, কিন্তু নির্বাচনের মাঠটা এরকমই। এখন আপনি ধর্মের ব্যবহারটা দেখেন, বাংলাদেশে ধর্মের ব্যবহার কোন দল বেশি করে কোন দল কম করে সেটা নির্ণয় করা কিন্তু বড় কঠিন হবে। যেই রাজনৈতিক দলটি অর্থাৎ আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে যেটাকে বলা হয়, ধর্মের ব্যবহারে তারা কিন্তু একটা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে বলা চলে। তাদের স্লোগান ছিল নির্বাচনে লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুই আল্লাহ। দেখেন এখানে কলমেও আনা হয়েছে, আল্লাহর কত আনা হয়েছে। আবার জামাতেরও কিন্তু কাছাকাছি স্লোগান ছিল, এবার এখনো শোনা যায় না, যা করে আল্লাহ ভোট দিব পাল্লায়। আবার দেখেন ধর্মের ব্যবহারে বিএনপিও কিন্তু একটা সুবিধাজনক অবস্থায় আছে, তারা বিসমিল্লাহ যোগ করেছে সংবিধানে। মাঝপথে কিন্তু জাতীয় পার্টিও একদম কম যায়নি। তাদের দাবি ছিল যে তাদের প্রেসিডেন্ট এরশাদ যদি আরো কিছুদিন ক্ষমতায় থাকতেন ইসলামকে রাষ্ট্রধর্ম করে ফেলতেন, ওনার ওই নিয়ত নাকি ছিল। তো উনিও কত ধার্মিক ছিলেন, বিভিন্ন মসজিদে বিভিন্ন মাজারে তিনি অনেক অনুদান দিয়েছেন। এমনকি এক পর্যায়ে মসজিদের বিদ্যুৎ বিলও মওকুফ করে দিয়েছেন। অর্থাৎ ইসলামের খেদমত করার এই যে প্রবণতাটা
তো কে না বোঝে যে এটার অর্থ হচ্ছে রাজনীতি, অথচ ইসলাম কিন্তু ইসলামে, রাজনৈতিক ইসলাম নাই, অর্থনৈতিক ইসলাম নাই, জাতীয়তাবাদী ইসলাম নেই, আওয়ামী ইসলাম নেই, ইসলাম ইসলামে। তো তারা এখন যেভাবে পারছেন সেটা ব্যবহার করছেন। কিন্তু আমরা গতকাল এই জামায়াতের আমিরকে বলতে শুনেছি যে আমরা কখনোই ধর্মকে ব্যবহার করিনি, করব না। অভিযোগের প্রেক্ষিতে তিনি এই জবাব দিয়েছেন। অভিযোগটা এসেছিল বিএনপির পক্ষ থেকে গতকাল, যেটা আপনি বলছেন, স্পষ্ট বলেছে যে জামাত ধর্ম নিয়ে ব্যবসা করে বা ধর্মের ব্যবসা করে। যেমনটি আসলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য কালকে বলছিলেন যে একটি দল ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে জনগণের সঙ্গে প্রতারণা করছে। বাস্তবতা হচ্ছে যে ধর্মের যে ট্যাবলেটের কথা বলছেন সেটা বেচতে কেউ কিন্তু কমতি করছেন না, আবার সেটার কাস্টমারও আছে বাংলাদেশে, প্রচুর কাস্টমার। ওই আছে বলেই তো জামাতের ওই হিন্দু প্রার্থী বলে ফেলেছেন হরে কৃষ্ণ হরে বল, দাড়ি পাল্লা টেনে তোল। তো এরকম ধর্মের ব্যবহারের একটা যেহেতু লাভজনক রাজনীতির মধ্যে, এটা ব্যবসা না বলে অন্তত রাজনীতি, সেটা সবাই যার যার মতো করে ওই কার্ড বিক্রি করছে অথবা ট্যাবলেট বিক্রি করছে বা দাওয়াই বিক্রি করছে। বিষয়টা হচ্ছে নির্বাচন সামনে আসাতে যার যেটা দিয়ে সুবিধা হবে ঠিক সে এটা নিয়ে নামবে, আর ধর্ম নিয়ে নামবে, সেটা অত্যন্ত স্বাভাবিক। রাজ্জাকি ভাই যথার্থ বলেছেন যে আওয়ামী লীগের যখন 96-তে শেখ হাসিনা নির্বাচন করেছিলেন, প্রথম বয়ান ছিল যে মাত্র একটি বারের জন্য ক্ষমতা দেন, মাত্র একটি বারের জন্য, 2 বারের জন্য না কিন্তু। আর সেটা চেয়েছিলেন তসবি টিপতে টিপতে, মাথায় একটা হিজাব, সেটা কিন্তু ফিল্ডে কাজে দিয়েছে। পরবর্তীতে আওয়ামী লীগ কিন্তু ক্ষমতায় এসেও পরপর যে কয়েকবার আসছে, তারাও ইসলামের খেদমতে প্রচুর চেষ্টা করেছেন বলে নিজেদের দাবি। এমনকি তিনি কৌমি জননী নামে একটা খেতাব নিয়েছিলেন, অর্থাৎ আমাদের আলেমদের একটি অংশকে তিনি হাত করেছিলেন বা আওয়ামী লীগ হাত করতে পেরেছিল। পরবর্তীতে কিন্তু তথ্য এসেছে যে তাদের সাথে যখন আবার আওয়ামী লীগের বিরোধ বেঁধেছে তখন আবার বিতর্গত তথ্য এসেছে। তো গোপনে একটা, আবার প্রকাশ্যে আরেকটা, বিশেষ করে আমি হেফাজতে ইসলামের কথা বলছি। তো এবার কিন্তু একটা ব্যতিক্রম আমরা কয়েকদিন দেখলাম যে ইসলামের মধ্যে ছোট্টখাট্ট কতগুলো বিরোধ ছিল। হেফাজতে ইসলাম সহ অন্যান্য যারা আছেন তারা জামাতে ইসলামকে ইসলামী শক্তি মনে করতেন না, বলতেন এরা কাফের। আবার জামাতও তাদেরকে বলতেন যে তারা ব্যাকডেটেড, জামাত আধুনিক। কিন্তু এবার কিন্তু এটা নিয়ে আর বিতর্ক বাঁধেনি। এটা আশঙ্কা ছিল যে ইসলামের নানান খুঁটিনাটি বিষয় নিয়ে হয়তো বা একটা বিরোধ বাঁধবে, যেহেতু জামাতের নেতৃত্বে 8 দলীয় একটি জোট হয়েছে। তাদের মধ্যে কিন্তু এখন আপনি প্রশ্ন করেন যে আপনারা যে এক পক্ষ আর এক পক্ষকে বলেছিলেন যে আপনারা মুসলমানে না, অথবা কাফের অথবা মুরতাদ, এসব শব্দ তারা ইউজ করতেন, এখন কিন্তু তারা দিব্যি ভুলে গেছেন। কেউ প্রশ্নও করছে না যে মুরতাদদের সাথে এক হলেন কি করে, অথবা কাফেরদের সাথে এক হলেন কি করে, অথবা মওদুদিবাদ তো কোনো ইসলামে না, আপনারা ওখানে একাত্ম হলেন কি করে, জবাব পাবেন না। তো আবার যেহেতু আমাদের দেশের মানুষের মধ্যে রাজনৈতিক বিষয়ে আলাপ আলোচনা তারা কিন্তু খুবই মজা পায়, যে ইউনিয়ন পরিষদের মেম্বারও হবে না বা আগ্রহও নেই, সেও কিন্তু রাজনীতির আলাপটা একটু পছন্দ করে, এই সুযোগটা তারা নিচ্ছেন। তো নিতে গিয়ে এখন যখন নির্বাচন সামনে এসেছে, আপনি খেয়াল করে দেখুন টুপি মাথার লোক কিন্তু বেড়ে গেছে, বিনা ওয়াক্ত কেউ কেউ মসজিদের আশপাশে ঘোরেন। এটাই এক বাস্তবতা। কেউ প্রশ্ন করেন না যে আপনি হঠাৎ করে এই লেবাসে আসলেন কেন। আওয়ামী লীগের দিক থেকে তো এমন দাবিও ছিল যে তারা হচ্ছে অরিজিনাল ইসলাম, শেখ বংশের, একদম মক্কা মদিনায় যে ইসলাম আছে তারা হচ্ছেন সেটা। কিন্তু এত গেল রাজনীতিতে ধর্মের ব্যবহার কিংবা মুক্তিযুদ্ধ কার্ড খেলার বিষয়টি, কিন্তু আমরা আরো একটি বিষয় লক্ষ্য করছি, বেশ কিছুদিন ধরেই কিন্তু প্রশাসন নিয়ে রাজনৈতিক দলগুলোর তরফ থেকে পাল্টাপাল্টি একদম অভিযোগ আমরা দেখেছি। বিএনপি শুরু থেকে বলে এসেছে যে প্রশাসনের নিয়ন্ত্রণ আসলে জামায়াতের হাতে। সাম্প্রতিক সময়ে জামায়াতের আমির যেমনটি বলেছে যে প্রশাসনিক কু করে নির্বাচনের ক্রেডিট হাইজ্যাকের ষড়যন্ত্র চলছে। প্রশাসনের নিয়ন্ত্রণ আসলেই কার হাতে, সে প্রশ্নটি আপনার কাছে রেখে বিরতিতে যেতে চাই। আবারও আমন্ত্রণ, দেখছেন দেশ সাম্প্রতিক, আমরা আবারও ফিরছি আলোচনায়। মোস্তফা কামাল, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, প্রশাসন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ কেন করছে রাজনৈতিক দলগুলো? জি, যৌক্তিকভাবেই করছে, বাগে কম পড়লে এই ধরনের অভিযোগই হয়। বাস্তবতা হচ্ছে যেখানে আওয়ামী লীগ বিতাড়িত, তা আওয়ামী লীগের যারা ছিলেন প্রশাসনে তারা সবাই কি বিতাড়িত হয়ে গেছেন? তারা ঠিকঠাক মতোই আছেন বেশিরভাগ। এরপরে খুব প্রাসঙ্গিক কথা ছিল যে প্রশাসন সংস্কার, কিন্তু প্র্যাকটিক্যালি প্রশাসন সংস্কার বলতে কিছু হয়েছে কিনা সেটা প্রশ্ন হয়ে থাকলো। কিন্তু সংস্কারের নামে অদল বদল হয়েছে, বদলি হয়েছে। তো এই বদলিগুলো কারা নিয়েছে, কোন ব্যানারে নিয়েছে, যেটা তথ্য উপদেষ্টা কিন্তু পরিষ্কার করেছেন একটা অনুষ্ঠানের মধ্যে। তিনি বলেছেন যে 5 আগস্টের পরপরই বিভিন্ন পদ পদবি, বিশেষ করে ডিসি, ওসি, এমনকি ভিসি, যে বিএনপি কিছু নিয়েছে, জামাত কিছু নিয়েছে, আর এই ফাঁকে এনসিপিও টুকটাক নিয়েছে। তো ওই তথ্যটাকে যদি আমরা আমলে দেই, পরবর্তীতে হিসাব মেলানোর প্রশ্ন আছে, কে বেশি নিয়েছে, কে কম নিয়েছে। তো নিশ্চয়ই তাদের হিসাবে মিলছে না, যে কারণে জামাত এখন যে অভিযোগ করছে যে বিএনপির দিকে হেলে আছে প্রশাসন। ঠিক কয়েকদিন আগে বিএনপি কিন্তু অভিযোগ করেছে যে প্রশাসনের বেশিরভাগ লোকজন জামাতের দিকে হেলে আছে। তো এই যে হেলে আছে আর দুলে আছে, তারা কিন্তু খুব ভালো করে জানেন কে কয়জন নিয়েছেন। আবার এমন তথ্যও কিন্তু এসেছে যে ওখানে টোকেন অথবা স্লিপ
গেছে বিএনপি থেকে, যে বিএনপির লোক হিসাবে কোনো চেয়ারে বসিয়ে দেওয়া হয়েছে, কিন্তু বিএনপি কিছুদিনের মধ্যে টের পেয়েছে যে চেয়ারে বসার পর ওই লোক ফাংশন করছে জামাতের পক্ষে। তাহলে আপনি বাস্তবতাটা বোঝেন। যেহেতু সংস্কার হয়নি, শুধু বদলিটাই সংস্কার, যে কারণে পরিণতি হচ্ছে এখন গ্যামলিং, জুয়া, আর গণমাধ্যমের ভাষায় হচ্ছে লটারি। তো লটারির জায়গায় যেখানে চলে এসেছি, তাহলে আমরা সংস্কার করলাম কেন? যদি লটারিতে আসতে হবে, দুদিন পরে দেশের আরও কোন কোন পর্যায়ে আমাদের লটারিতে যেতে হয়, নমুনা কিন্তু ভালো মনে হচ্ছে না। আর কিন্তু লটারির দাবি তো রাজনৈতিক দলগুলোর তরফ থেকেই ছিল। জি, এসেছে। অর্থাৎ পরিণতি কোথায় গেছে? লটারির কাছে চলে যেতে হয়েছে। সংস্কারের কাছে কিন্তু আর থাকেননি আপনি, বা সিদ্ধান্তের কাছে যেতে পারেননি, লটারিতে গেছেন। তো সামনে আরও কত কিছুতে লটারি আমাদের দেখতে হয় অথবা হজম করতে হয়, সেটা অপেক্ষা করে দেখার বিষয়। এই অংশটু অ্যাডভোকেট আবু হেনার রাজ্জাকি, আপনার মতামত দিতে আমি ফিরছি আপনার কাছে। অ্যাডভোকেট আবু হেনার রাজ্জাকি, আমরা দেখলাম বিতর্ক এড়াতে সরকার কিন্তু লটারির মাধ্যমে প্রশাসনের রদবদল করেছে, তারপরেও অভিযোগ কেন? এগুলো হাস্যকর। আপনি লটারিতে কি মঙ্গল গ্রহের লোকের ভিতরে লটারি হবে লোক নিয়ে নাকি? না এই যারা আছে তাদের মধ্যেই? তাতে কি 12 তলাটা 5 তলায়, 5 তলাটা 7 তলায়, 7 তলাটা 3 তলায়, লোক তো একই। এটা যদি অ্যাপার্টমেন্টে গাড়ি পার্কিং দেয় লটারি করে, এরকম মানে এটা মস্করা আর কি, একটা মস্করা, আর কিছু না। আমি এখন প্রশাসনের একটু আসতেছি, তার আগে কয়েকটা কথা বলে নি। ধর্মনীতির বিষয়টা হয়েছে, আমরা কিন্তু লক্ষ্য করছি আলেমদের উপর একটা নির্যাতন হয়েছিল শাপলা চত্বরে, মনে আছে? যে 2013 সালে। তারপরে কিন্তু এই আলেমরা আবার মাদার অফ কওমি উপাধি দিছে। এটা কোনো ধর্মীয় লোকের মানায়? 2 নম্বর আসেন, নারী নেতৃত্ব যে বড় এখন ইসলামী বিরোধী দল হিসাবে যে ইসলামী দলটা আছে, তারা কিন্তু বলতো নারী নেতৃত্ব ইসলাম সমর্থন করে না, তার অধীনে কিন্তু তারা মন্ত্রী হয়েছে। আপনি লক্ষ্য করে দেখেন ধর্মটাকে কেন একটা ফালতু বিষয়, এবং যারা করে, যারা এলাও করছে এবং যারা এখন প্রতিবাদ করে, তারাও একই গোত্রের। কেন বলি আমি, আপনি যে ইসলামী দল যারা করে, ধর্মের নামে সবচেয়ে বড় দল, তাদেরকে নিয়ে আপনারা মন্ত্রিত্ব দিচ্ছেন, যাদেরকে আপনারা বলেন রাজাকার। আবার এদেরকে নিয়ে আপনারা আন্দোলন করছেন এরশাদের বিরুদ্ধে, রাজাকার সাথে নিয়ে। আপনার ধর্মের ব্যাপারে পক্ষে বিপক্ষে কোন রাজনৈতিক দল যেগুলো পরীক্ষিত ছিল, ক্ষমতায় ছিল, কোনো রাইটই নাই, কোনো বলার রাইটই নাই। এগুলো হালকা, কোনো রিচ কথা না, কোনো রিচ কথা না। আপনি রিচ কোনো কথা পাবেন না, এগুলো হালকা কথা। মিত্রতা সম্পর্কে যখন ফাটল ধরেছে বিএনপি জামায়াতের মধ্যে, আমরা কিন্তু পাল্টা অভিযোগও শুনেছি। এখন আসেন, আপনি যেমনটি বলছিলেন যে জামায়াতকে বলা হচ্ছে রাজাকার বিএনপির তরফ থেকে, এবং জামায়াতের নেতাকর্মীরাও কিন্তু বিএনপিকে দুর্নীতিবাজ বলছে, আবার সেই দুর্নীতিবাজ সরকারের মন্ত্রিত্ব কিন্তু তারা গ্রহণ করেছে। আমরা সে জায়গায় আসছি। ওই তো, যদি বলেন দুর্নীতিবাজ, তাহলে দুর্নীতিবাজ মন্ত্রীর অধীনে গেছে, বাট সেখানে আবার তারা প্রমাণ করছে তারা দুর্নীতি করেন নাই। যে 2টা মন্ত্রণালয় ছিল, তারা কিন্তু প্রমাণ করছেন মন্ত্রণালয়। এখন আসি, আমি বলি, আমি মন্তব্য নিয়ে এখানে একটু যোগ করে দেই। এটা হচ্ছে অসহিষ্ণুতার মাত্রাটা এত তীব্র যে গতকাল আমি কি করেছি, কি বলেছি, আজে বলে যাচ্ছি। এবং এই বিষয়ে কারো লজ্জা শরম, যেটা লাজ শরম যেটাকে বলে প্রচলিত বাংলায়, কারোর মধ্যে কিন্তু সেটা নেই। এমন রুক্ষভাবে বলা হচ্ছে যে এরা হচ্ছে রাজাকার। তো আপনি এই রাজাকার নিয়ে এই সংসারটা কিভাবে করলেন? আবার বলছেন দুর্নীতিবাজ। তো এই দুর্নীতিবাজদের সাথে এত বছর আপনার মিতালি হলো কি করে? কেউ কিন্তু এই জবাবে যাচ্ছেন না, কেউই কিন্তু গালিগালাজ সমানে করছেন। এই গালিগালাজ করতে গিয়ে তারা এমন একটা আবহ তৈরি করছেন দেশে, মানুষের কাছে কিন্তু তারা বিনোদনের আইটেম হয়ে যাচ্ছেন। প্রোগ্রাম কোথায়? তারা যে মাঠে নামছে নির্বাচনের, প্রোগ্রামটা কি তাদের? কার কি বার্তা? ক্ষমতায় গিয়ে কি করবেন? ফরেন পলিসি কি হবে? শিক্ষানীতি কি হবে? আমার স্বরাষ্ট্রনীতি কি হবে? প্রতিবেশীর সাথে আমার সম্পর্ক কি হবে? ওই চায়নার সাথে সম্পর্ক কি হবে? বর্ডারের সাথে সম্পর্ক কি হবে? মাথায় কিছু আছে বলে আই ডোন্ট বিলিভ। বলে না কেন এগুলো? কি এগুলো বলবেন তো আপনি? এইগুলা দেশের অর্থনীতি সংস্কার কিভাবে করবেন সেইগুলা কই? আপনি কি বল, জামাত কি কইলো ওইটা নিয়ে আমি নাচি, বিএনপি কি কইলো ওটা জামাত নাচে। এবার আসেন প্রশাসন, বুলশিট। এটা আপনি বলে রাখতেছেন কেন জানেন? 1 নম্বর, যে জামাত প্রশাসনে ছাইয়ে ফেলছে, তার মানে হচ্ছে যে এটা একটা বয়ান তৈরি করা, যে তারপরে নির্বাচনে যাচ্ছেন কেন? বলবেন নির্বাচন নিরপেক্ষ হয়েছে। নিরপেক্ষ হওয়ার জন্য এই ইস্যুটা বানায় রাখা, যে প্রশাসন কত নিরপেক্ষ। আমি আপনাকে বলে দিচ্ছি, যত পদের জরিপ হোক, বাংলাদেশে নির্বাচন কন্ডাক্ট করে প্রশাসন। বাংলাদেশে নির্বাচন কমিশনের আলাদা প্রশাসন নাই, এই প্রশাসনগুলোই করে। এবং প্রশাসনকে নেতৃত্ব দেয় ক্ষমতায় যাওয়ার পর রাজনীতিবিদরা করাপশন করে, রাজনীতিবিদরা আইন বানায়, সেই আইনের ভিত্তিতে আমলারা গুলি করে মানুষ মারে, আমলারা নির্যাতন করে। তার মানে আমলারা দুর্নীতির হেডকোয়ার্টার, এবং তার সাথে সহযোগিতা থাকে রাজনীতিবিদদের। সুতরাং নির্বাচনে যেহেতু আমলারা কনফার্ম করে, ফলাফল তারা ঘোষণা করবে। আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, আমলারা তাকে ক্ষমতায় আনবে যাদেরকে ক্ষমতায় আনলে তাদের দুর্নীতি নিয়ে কথা হবে না, তাদের বিচার হবে না।
না, তারা নিরাপদে থাকবে, ঠিক সেই দলটাকে তারা ক্ষমতায় আনবে, এখন সেই দলটা যেই হোক। তবে কি এখনো রাজনীতি আমলাতন্ত্রের কাছে জিম্মি? আপনি নিশ্চিত থাকেন বাংলাদেশে আমলাতন্ত্রের কাছে জিম্মি, আমলাতন্ত্রই করে, এবং রাজনীতিবিদরা ক্ষমতায় যাওয়ার পর ফর গডস সে তার দলীয় লোকগুলা বাদে বাকি লোকগুলো হয় তাদের ভিকটিম করার জায়গা, ওখান থেকে কালেকশন, ওখান থেকে সংগ্রহ, সেটা আমলা এবং রাজনীতিবিদদের মধ্যে ধন্যবাদ জানাচ্ছি বন্টন। অ্যাডভোকেট আবু রাজাকে। মোস্তফা কামাল, এই বিষয়ে দু চার লাইন আপনার মন্তব্য নিতে চাই। অন্তর্বর্তী সরকার যখন দায়িত্বে এলো তখন আমরা উপদেষ্টাদের তরফ থেকেও কিন্তু অভিযোগ শুনেছি, আমাদের তরফ থেকে অসহযোগিতার অভিযোগও শুনেছি, কি বলবেন এই বিষয়ে? অবশ্যই তারা অসহযোগিতা পেয়েছেন, সেই উপলব্ধি তো তারা প্রকাশ করবেনই। এখানে আরো বাস্তবতা আছে। বাস্তবতা হচ্ছে 5 আগস্টের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে যে একটা সহনশীলতা আমরা দেখেছি, এই 1.25 বছরের প্রমাণ হচ্ছে ওটা ছিল মেকি, মানুষকে ভোগা